জয় রাধে। তো অলরেডি আমরা দুটো টপিক কভার করে ফেলেছি, ইউনিট 1 আর হচ্ছে ইউনিট 6। তো আজকে আমরা একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। এখানে 6 নম্বর মতো প্রশ্ন আসে, যেটা হচ্ছে কি না ইউনিট 8 থেকে নিয়ে আমরা আলোচনা করব। তো দেখা যাক ইউনিট 8-এ এবিটিআই টেস্ট পেপার থেকে কী রকম প্রশ্ন এসছে এবং সেগুলো আমরা কতটা কি ক্যালকুলেশনস করতে পারি। আচ্ছা, এই ব্যাপারটা এটা আমি এখনও পর্যন্ত ক্যালকুলেশন সেরকম করে দেখিনি। হ্যাঁ, আমরা এখানে চলতে চলতেই ক্যালকুলেশনটা করব। তোমরা সঙ্গে ক্যালকুলেটর রাখবে, যে ডেটাগুলো আমি বসিয়ে দেব থিওরি অনুযায়ী। তোমরা কি করবে সেটা অ্যাবরাপ্ট একটা ক্যালকুলেশনস করে দেখে নেবে যে ডেটাগুলো ঠিকঠাক আসছে। ওকে, চলো। তো কোন ইউনিটটা শুরু করব? ইউনিট 8। তো আজকে যেটা শুরু করব আমরা ইউনিট 8, মানে এখানে কি কি আছে? অ্যাটম আছে, আর কি আছে না নিউক্লিয়ার ফিজিক্স আছে। ইউনিট 8-এ অ্যাটম আছে আর নিউক্লিয়ার ফিজিক্সটা আছে। এর পার্টে আমি চলে যাচ্ছি তাহলে SC1 1 নম্বর পেজটাতে কি আছে এটা আমরা দেখব। তো 1 নম্বর পেজে আমি চলে যাচ্ছি ডাইরেক্ট 2 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন। তাহলে 3, 2, 5 আর 1 নম্বর থাকবে এমসিকিউ। সেটা আমি বলছি যে একসঙ্গে এমসিকিউটা একবার আমরা করে দেখব। তো চলে যাচ্ছি গ্রুপ বির 6 দাগের প্রশ্ন। একদম এখানে করতে গ্রুপে বিতে থাকে একটা 2 নম্বরের প্রশ্ন। আর কোথায় থাকছে না, আর থাকছে গ্রুপ সির ক্ষেত্রে 13, 14 দাগে তুমি ওখানে পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে গ্রুপ বির 6 দাগে কি প্রশ্নটা আছে আমরা পড়ছি। 6 থেকে প্রশ্ন এটাই আছে যে প্রাথমিকভাবে ভৌম স্তরে থাকা একটি হাইড্রোজেন পরমাণু ফোটন শোষণ করে n=4 স্তরে উত্তেজিত হলো। তাহলে কি না n=1 থেকে গিয়েছে কত না n=4 স্তরে। তাহলে আমাকে কি বের করতে হবে? যে ফোটনটা আপতিত হয়েছিল সেই ফোটনটার শক্তিটা আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে দেখা যাক কি করে বের করানো যায়। তাহলে আমি কি জানি En সমান -13.6 ডিভাইডেড বাই n² ইলেকট্রন ভোল্ট। তাহলে n এর মান 1 বসিয়ে দিই, তাহলে E1 সমান -13.6 ইলেকট্রন ভোল্ট। E4 সমান -13.6 ডিভাইডেড বাই, তাহলে n মানে কথা হচ্ছে 4, 4 4 16 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখান থেকে কি আমি কি জানি H নিউ সমান তাহলে কত হবে না E4 E1। তাহলে দেখো কত হচ্ছে -13.6 ডিভাইডেড বাই 16 মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে 13.6। টোটালটা কি হচ্ছে না ইলেকট্রন ভোল্টে দেখবেন নিয়ারলি ইকালস টু 12.75 মতো আসবে। 75 কিছু ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাই হলো কি না ওই ফোটনটার শক্তি। তো এখানে 2 নম্বর আমাদের হয়ে গেল। এরপর চলে যাব আমরা 14 দাগের প্রশ্ন। 14 দাগে বলছে কি নিউক্লিয়াসের ভর সংখ্যার সঙ্গে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির পরিবর্তনের লেখচিত্র আঁকো। তাহলে 14 দাগের প্রশ্নে তুমি চলে যাও SC1 পেজে। এটা কি SC1 পেজ 14 দাগের প্রশ্ন বলছে ভর সংখ্যা এর সাথে কার গ্রাফ না ΔE/A নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির গ্রাফ। এটা কেমন হয় তোমাদের টেক্সট বইয়ে খুব সুন্দর করে আঁকা আছে। আমি একটা অ্যাপ্রক্সিমেটলি এঁকে দেখাচ্ছি। এরকম করে হয়। এটা কি না 8 মেগা ইলেকট্রন ভোল্টের লাইন। এর উপর দিয়ে কে উঠছে না ΔE/A নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। এদিকে যাচ্ছে মাস নাম্বার A। এই জায়গাটা অ্যাপ্রক্সিমেটলি 180 মতো হয় ভর সংখ্যাটা, হয়ে গেছে। তো এইটি হচ্ছে কি না নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির যে গ্রাফ, হ্যাঁ কার সঙ্গে না ভর সংখ্যার সঙ্গে। এবার বলছে এখান থেকে স্থায়িত্ব। দেখো স্থায়িত্ব কীভাবে ব্যাখ্যা করবে না বলবে যদি ওর বন্ধন শক্তিটা 8 মেগা ইলেকট্রন ভোল্ট এর থেকে বেশি বা 8 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হয়, ওর স্থায়িত্বটা কী হবে বেশি হবে। তাহলে 8 মেগা ইলেকট্রন ভোল্ট বা এর থেকে বেশি হলে স্টেবিলিটিটা বেশি হয়, স্টেবিলিটিটা হাই হবে। কিন্তু এর থেকে যদি কম হয় তাহলে স্টেবিলিটিটা কি হচ্ছে একটু কমে যাবে। যেমন ধরো যদি এই মাস নাম্বারটা
অনেকটা বেড়ে যায়, তাহলে এখানে একটু গ্রাফটা দেখো 8-এর নিচে নেমে যাচ্ছে। এদিকে যখন তুমি মৌলগুলোতে পৌঁছে যাবে এরা বেশিরভাগ কী হবে না রেডিও অ্যাক্টিভ হবে, রেডিও অ্যাক্টিভ কি না, এরা আপনা আপনি কি হচ্ছে ভেঙে যাচ্ছে। এর অনেক কারণ আছে, এটা হচ্ছে তার মধ্যে একটা অন্যতম কারণ যে এটা ভেঙে যাচ্ছে। ওকে, তাহলে এইখান থেকে তাহলে আমরা 3 নাম্বার পেয়ে গেলাম। এর পরের পেজে চলে যাব আমরা, এ পেজের প্রশ্ন নেই। এর পরের পেজ আছে বোধহয় SC 15 বা 14, 16 পেজ বা 15 পেজ ধরতে পারো। SC 15 ধরলাম। একইভাবে গ্রুপ বির 6-এর দাগের দিকে দেখো একটা প্রশ্ন আছে, গ্রুপ বি 6 বলছে নিউক্লিয়াসের বন্ধন শক্তি ও ভর ত্রুটির সম্পর্ক লেখো। নিউক্লিয়াসের বন্ধন শক্তি কি বলতো, ডেল ই, ভর ত্রুটি কি ডেল এম। হ্যাঁ, তাহলে এদের মধ্যে সম্পর্কে আমি ডাইরেক্ট সম্পর্কটা লিখে দিচ্ছি, ডেল ই ইকুয়ালস টু ডেল এম ইন্টু সি স্কোয়ার। এটাই হচ্ছে কি নিউক্লিয়াসের বন্ধন শক্তি ও ভর ত্রুটির মধ্যে সম্পর্ক। এখানে কি এটা হচ্ছে বন্ধন শক্তি, এটা হচ্ছে কি না ভর ত্রুটি, আর এটা কি শূন্য মাধ্যমে আলোর বেগ হয়ে গেল। তাহলে এটা কি পেলাম আমরা না নিউক্লিয়াসের বন্ধন শক্তি ও ভর ত্রুটির মধ্যে আমরা সম্পর্কটা পেয়ে গেলাম। এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এর পরবর্তী প্রশ্ন কি বলেছে, এর পরবর্তী প্রশ্ন এটাই বলেছে যে একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 20 মিনিট T1 সময়ে পদার্থটির 1/3 অংশ এবং T2 সময়ে 2/3 অংশ ক্ষয়প্রাপ্ত হলে T2 মাইনাস T1 এর মান কত আছে। এটা কত দাগের প্রশ্ন, এটা 14 দাগের প্রশ্ন। তাহলে 14 দাগের প্রশ্ন। হ্যাঁ, এটা কি করে করব দেখো, তাহলে বলছে কি T1 সময়ে 1/3 অংশ কি করছে না ক্ষয়প্রাপ্ত হয়েছে, তাহলে T1 সময়ে ক্ষয় কত হয়েছে 1/3 অংশ, তাহলে অবশিষ্ট কত আছে অবশিষ্ট, তাহলে কত হচ্ছে 1 মাইনাস 1/3 সমান কত হচ্ছে না 2/3। তাহলে আমি সূত্র লাগাবো কত, n ইকুয়ালস টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা T1 হলো। তাহলে n এর জায়গায় বসাবো কত 2/3 n0 ইকুয়ালস টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা T1 হয়ে গেল। উভয় পক্ষ থেকে n0 উঠে যাবে, তাহলে 2/3 ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা T1। একটা সেকেন্ড পোর্শনে চলে যাচ্ছি আমি। হ্যাঁ, সেকেন্ড পোর্শন কি বলছে না 1/3 অংশ, সরি 2/3 অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে, তাহলে ক্ষয় কত হয়েছে, ক্ষয় হয়েছে 2/3 অংশ, কত সময় না T2 সময়। তাহলে অবশিষ্ট কত আছে, অবশিষ্ট কত আছে 1 মাইনাস 2/3 সমান কত হচ্ছে না 1/3। তাহলে সূত্র লাগাবো n ইকুয়ালস টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা T2, বা লিখবো এখানে কত 1/3 n0 ইকুয়ালস টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা T2। তাহলে n0 উঠে গেল, তাহলে 1/3 ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা T2। তাহলে দেখো এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমি কত দিলাম 2 নম্বর সমীকরণ দিলাম। দুটো সমীকরণকে এবার কি করবো আমি অনুপাত করব। তাহলে অনুপাত করলে কি হবে বলো, তাহলে কি হচ্ছে দেখো 2/3 ডিভাইডেড বাই 1/3 সমান কত হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা T1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা T2 হয়ে গেল। 1/3 3 উপরে উঠলো, 3 3 কাটলো, তাহলে 2 ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা T1, এটা বললে প্লাস হবে প্লাস ল্যামডা T2। তাহলে এখান থেকে কাকে কমন নেব, দিকে 2 থাকলো, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা কমন নিলে T2 মাইনাস T1 হলো। তাহলে এবার এখানে কি করব, উভয় পাকে আমি লগ নেব বা ln নিচে, তাহলে ln2 ইকুয়ালস টু, এখানে ই উঠে গেল ল্যামডা T2 মাইনাস T1 বা T2 মাইনাস T1 ইকুয়ালস টু ln2 ডিভাইডেড বাই ল্যামডা বা 0.693 বাই ল্যামডা। এটা কি হয়, টাইম পিরিয়ড হয়, তাহলে লিখতে পারলাম t সমান কত আসে 20 মিনিট। তাহলে দেখো অ্যান্সার কত আসবে, এর অ্যান্সারটাও 20 মিনিট আসছে। তাহলে আমরা এখানে এটা পেয়ে গেলাম কি হচ্ছে না ওই তেজস্ক্রিয় পদার্থের 20 মিনিট সময় যদি অর্ধায়ু হয় T1 পরে 1/3 অংশ, T2 পরে 2/3 অংশ ক্ষয়প্রাপ্ত হলে T2 মাইনাস T1 এর মানটা কত হচ্ছে
না 20 মিনিট হচ্ছে। ওকে, এর পরবর্তী পেজ চলে যাবে, এই পেজটা শেষ হলো। এর পরের পেজ কত আছে দেখে নি, 34। এসসি 34 পেজে 2 দাগের প্রশ্ন। 2 দাগের বলছে কোনো তেজস্ক্রিয় নমুনার সক্রিয়তা বলতে কি বোঝো? যে সক্রিয়তা মানে কি বলছে না, সক্রিয়তা মানে বলতে চাইছে কি না dN/dt, এটাকে বলা হচ্ছে ল্যামডা এন, মানে হচ্ছে প্রতি একক সময়ে কি পরিমাণ বিঘটন হচ্ছে সেটাকেই বলা হচ্ছে ওর সক্রিয়তা। এর একক কি, তুমি কুরি লিখতে পারো বা বেকারেল লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো। এর একক হচ্ছে কুরি বা বেকারেল, হয়েছে? তাহলে dN/dt ইকুয়ালস টু ল্যামডা এন। আচ্ছা সিজিএস বলছে, সে এসআই একক বলছে, তাহলে কুড়িটাই লিখবে। হ্যাঁ, তাহলে কুড়িটাই বলছে এসআই একক, আমি দেখিনি এটা এসআই একক বলছে, তাহলে dN/dt এটাকে বলছে তেজস্ক্রিয়তা, একক সেকেন্ডে কি পরিমাণ বিঘটন হচ্ছে। হয়ে গেল। তাহলে এর পরবর্তী প্রশ্নে যাও, 14 দাগ। 14 দাগের প্রশ্ন দেখো কি আছে, যে পরমাণুর ভর সংখ্যা এর সাথে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির পরিবর্তনের লেখচিত্র আঁকো। নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনে শক্তির মুক্তি কারণ এই চিত্র থেকে ব্যাখ্যা করো। সেই একই রকম চিত্র তুমি আঁকবে এরকম করে। হ্যাঁ, এদিকে এ যাচ্ছে, এদিকে যাচ্ছে কত ΔE/A যাচ্ছে, তাহলে শক্তি মুক্তির কারণটা কি হচ্ছে বেসিক্যালি দেখো। তাহলে বলেছিলাম কি না, যার এনার্জিটা 8 মেগা ইলেকট্রন ভোল্টের থেকে বেশি হবে তার স্থায়িত্বটা বেশি হবে, যার কম হবে তার স্থায়িত্বটা কম হবে। এবার তাহলে যাদের ক্ষেত্রে কি হচ্ছে এই ভর সংখ্যাটা বেশি, তাহলে এর মানটা অনেকটা কম হয়, তাই জন্য স্টেবিলিটিটা কমে যাচ্ছে। কি হচ্ছে, স্টেবিলিটিটা কমে যাচ্ছে। এই জন্য নিউক্লিয়াসটি ভেঙে গিয়ে অসংখ্য ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। তার ফলে কি ঘটছে না, এখান থেকে বেশ কিছু পরিমাণ ভর, ΔM পরিমাণ ভর কি হচ্ছে না এনার্জিতে রূপান্তরিত হয়েছে, তাই জন্য ওটাই শক্তি আকারে মুক্ত হয়। তাহলে শক্তি আকারে কে মুক্ত হচ্ছে না, ওই যে ΔM পরিমাণ ভরটা, যেটা কি হচ্ছে এনার্জিতে রূপান্তর হয়ে যাচ্ছে, ওটাই হচ্ছে কি না শক্তিতে রূপান্তরিত হচ্ছে। হয়ে গেল তাহলে প্রশ্নটা। তাহলে 34 পেজ আমাদের হয়ে গেল। এর পরবর্তী পেজ দেখছি আমি, 34 এর পর হচ্ছে 54। দেখো 54 পেজে কি আছে দেখো, 54 2 দাগের প্রশ্নতে কি আছে, 6 হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষে ইলেকট্রনের শক্তি প্রথম কক্ষের শক্তির কত গুণ। তাহলে কি বলছে না, এটা হচ্ছে SC54। হ্যাঁ, এটা হচ্ছে কত 54। তাহলে E1 সমান -13.6 ডিভাইডেড বাই n² ইলেকট্রন ভোল্ট। তারপরে বলছে কি চতুর্থ কক্ষ, চতুর্থ কক্ষ মানে কত, E4 চাইছে। E4 ইকুয়ালস টু -13.6 ডিভাইডেড বাই n²। মানে EN করছি, সরি এটাকে EN করে দাও, দিয়ে আমি অনুপাত করে দেবো। তাহলে EN, তাহলে বলতে পারি EN ভেরিজাজ 1/n²। তাহলে লিখতে পারি E1/E4 ইকুয়ালস টু তাহলে 4² ডিভাইডেড বাই 1²। তুমি এখানে সিম্পলটা করতে পারো। তাহলে 4² ডিভাইডেড, তাহলে আমাকে চাইছে কি না চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের শক্তি প্রথম কক্ষের কত গুণ। তাহলে আমি লিখতে পারি E4 ইকুয়ালস টু 1/16 ইন্টু E1। তাহলে কত গুণ না 1/16 গুণ। তাহলে এটা 6 দাগের প্রশ্ন কি হলো না SC54 পেজে আমি সলিউশনস করতে পারলাম। তারপরে কোথায় বলছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি উত্তেজিত শক্তি স্তর n থেকে ভূমি স্তরে নামছে, ফলে যে আলোটা বেরিয়েছে সেটা 2.75 ইলেকট্রন ভোল্ট কার্য অপেক্ষকের বিশিষ্ট একটি আলোক সুবেদী ধাতুকে উদ্ভাসিত করে। তাহলে ফটো ইলেকট্রনের নিবৃত্তি বিভব আমাকে বের করতে, সরি নিবৃত্তি বিভব 10 ভোল্ট দেওয়া আছে, দেখো দেখিনি, হ্যাঁ নিবৃত্তি বিভব 10 ভোল্ট দেওয়া আছে, দেওয়া থাকলে n এর মান বের করতে হবে। তাহলে দেখো অঙ্কটা কি বলছে, কত দাগের অঙ্ক এটা, 14 দাগের অঙ্ক। হ্যাঁ 14 দাগের অঙ্ক কি না দেওয়া আছে W0 ইকুয়ালস টু কত 2.75 ইলেকট্রন ভোল্ট, 2.75 ইলেকট্রন ভোল্ট। হয়ে গেল। ওকে,
এরপরে দেওয়া আছে কি না V0 ইকুয়ালস টু 10 ভোল্ট, তাহলে EV0 সমান কত হচ্ছে 10 ইলেকট্রন ভোল্ট। হয়ে গেল, আমি পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা কি জানি H নিউ সমান কত না W0 প্লাস EV0, তাহলে কত হচ্ছে 2.75 প্লাস 10 ইলেকট্রন ভোল্ট, তাহলে কত হচ্ছে না 12.75 ইলেকট্রন। তাহলে H নিউর মানটা আমি পেয়ে গেলাম। এবারে বলছে না এনতম শক্তি স্তরে ঝাঁপ দিয়েছে, তাই তো, তাহলে E1 ডিফারেন্স EN ইকুয়ালস টু কত হচ্ছে না 12.75। E1 এর মান কত -13.6 ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস, আচ্ছা তাহলে মাইনাস থেকে প্লাস হলো 13.6 ডিভাইডেড বাই, এটা 1 স্কোয়ার হয়ে যাচ্ছে, 1 স্কোয়ার ডিভাইডেড বাই কত হচ্ছে এখানে n স্কোয়ার ইকুয়ালস টু 12.75। ওদিকে গেলে কত হচ্ছে প্লাস হচ্ছে, দেখো দেখি এখানে কি হচ্ছে, কোথায় মাইনাস ভুল করছি কিনা, তাহলে 13.6 ডিভাইডেড বাই n স্কোয়ার ইকুয়ালস টু 12.75 প্লাস 13.6 হলো। এই জায়গাটাতে কোথাও একটা ভুল করছি, দেখো এই জায়গাটাতে, হ্যাঁ এই জায়গাটাতে কি হচ্ছে দেখো, দুটো যে এনার্জি আছে এনতম কক্ষপথের শক্তি স্তরের এনার্জি আর 1 নম্বর শক্তি স্তরের দুজনের ডিফারেন্সটা কিন্তু এইটা হচ্ছে H নিউটা। তাহলে আমি একদমই লিখছি, দেখো এনতম শক্তি স্তর 13.6 বাই n স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, এখানে কত হচ্ছে 13.6 ডিভাইডেড বাই কত হচ্ছে না 1 স্কোয়ার। তাহলে এই দুটো শক্তির মধ্যে তুমি ডিফারেন্স করো, ডিফারেন্স করে এটা ওদিকে নিয়ে যাও, দিয়ে তাহলে কত হচ্ছে বলো -13.6 ডিভাইডেড বাই n স্কোয়ার। তাহলে ওদিকে গেলে এটা মাইনাস হলে বিয়োগ করলে কত আসবে দেখো 0.85 ইলেকট্রন মতো আসবে, বা n স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস আসবে এখানে, তাহলে 13.6 ডিভাইডেড বাই 0.85 ভাগ করলে এটা নিয়ারলি ইকুয়ালস টু 16 মতো আসবে। দেখো এটা 16 মতো আসলে তাহলে n স্কোয়ার সমান দেখো এটা তাহলে 16 হচ্ছে, তাহলে n সমান 4 মতো আসবে। এটা ক্যালকুলেশন করে তোমরা দেখবে একটু, হ্যাঁ এটা ক্যালকুলেশন যেহেতু আমি করিনি, মোটামুটি এরকম একটা রাফ ফিগার আসবে, এরকম অঙ্কগুলো কিছু করানো হয়েছে তো সেখান থেকে আমি বলছি এরকম একটা রাফ ফিগার চলে আসবে। হ্যাঁ ক্যালকুলেশন করে দেখবে এটা এরকমই একটা আসবে, হয়েছে। এটা তো ছোটো, যেহেতু এদিকে যাচ্ছে মাইনাস হচ্ছে, তাই জন্য এখানে নেগেটিভ সিম্বল, দুটো নেগেটিভ সিম্বল উঠে গেল, n স্কোয়ার মান বের করলাম। তাহলে 4 কক্ষপথে যদি ওঠে তাহলে এই ঘটনাটা ঘটবে। এরপরে বলছে কি পরিসংখ্যানটা পাঠ, বোর কক্ষপথের ব্যাসার্ধ r হলে দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ কত। আচ্ছা, বোর কক্ষপথের ব্যাসার্ধটা দেওয়া আছে, তোমাকে বের করতে হবে কি দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে কি RN ভেরিজাজ n স্কোয়ার, তাহলে R1 বাই আর কত দ্বিতীয় 2, তাহলে কত হচ্ছে 1 স্কোয়ার বাই 2 স্কোয়ার, তাহলে R1 বাই R2 ইকুয়ালস টু কত না 1/4। তোমাকে চাইছে কত না দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধ কত হবে, তাহলে R2 সমান 4 ইন্টু R1, 4 ইন্টু R1 বা 4R, তাহলে কত হচ্ছে না 4 গুণ হবে দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধটা। তাহলে এই চ্যাপ্টারটাও আমরা করলাম। এর পরবর্তী পেজে চলে যাচ্ছি, এটা কত গেল 54 পেজ হলো, হয় তো 54। এরপরে যাবো 66 পেজ, দেখা যাক 66 পেজে কি আছে, কি অপেক্ষা করছে আমাদের জন্য 66 পেজে। চলে যাই 66 পেজে, তাই তো। তাহলে এরপরে প্রশ্ন আছে 6 দাগে, বলছে হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন আছে অথচ তার বর্ণালীতে অনেকগুলি রেখা পাওয়া যায় কেন। তাহলে এটা কত নম্বর পেজ 66 পেজে কি আছে বলছে হাইড্রোজেন পরমাণুর মধ্যে তো একটা ইলেকট্রন আছে, এই তো হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস, তার চারপাশে একটি মাত্র ইলেকট্রন ঘুরিতেছে, তাহলে বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়া যেত। হ্যাঁ, তাহলে অনেকগুলো রেখা পাওয়া যাওয়ার কারণ কি, যে কেন অনেকগুলো রেখা পাওয়া যাচ্ছে, তার কারণ কি দেখো, এটা তো একটা মাত্র অ্যাটম, কিন্তু যে স্যাম্পলটা নেওয়া হয় সেই স্যাম্পলে অনেকগুলো অ্যাটম আছে। হ্যাঁ, কতগুলো
সেই তোমরা জানো যে মোল সংখ্যাকে যদি নেওয়া হয় তাহলে সেই 6.623 × 10⁻23 সংখ্যক অণু থাকছে সেই হিসাবে। হ্যাঁ, অনেকগুলো অ্যাটম আছে, তাহলে অতগুলো অ্যাটম আছে বলে প্রত্যেকের জন্য যদি রেখা হয় তাহলে অ্যাকচুয়ালি রেখা থেকে একটা ব্যান্ড পাওয়া যাবে, পটি একটা পাওয়া যাবে। তাহলে লিখবে কি না, হাইড্রোজেনের পরমাণুর মধ্যে একটা ইলেকট্রন থাকলেও যে আমরা স্যাম্পলটা পরীক্ষার জন্য নিচ্ছি সেই স্যাম্পলের মধ্যে অনেকগুলো কী থাকে, হাইড্রোজেন পরমাণু থাকে, এবং প্রত্যেকের ক্ষেত্রে ইলেকট্রন ট্রানজিশন বিভিন্ন লেভেল থেকে বিভিন্নভাবে হয়, এই জন্য অনেকগুলো রেখা পাওয়া যাচ্ছে। পরবর্তী